আসসালামু আলাইকুম। রাজনৈতিক দার্শনিক মেকিয়াভেলির কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। তার একটি বিখ্যাত কথা রয়েছে যে শাসককে হতে হয় শেয়ালের মতো দ্রুত এবং সিংহের মতো সাহসী। কেন তিনি এটা বলেছেন? এটা আমার মনে হয় পৃথিবীর রাজনীতির ইতিহাসের দিকে যদি আমরা তাকাই বা রাষ্ট্রের ইতিহাসের দিকে যদি তাকাই, সেটা একদম খোলাসা হয়ে যায়। পৃথিবীর শুরু থেকেই বা সভ্যতার শুরু থেকেই আসলে দ্বন্দ্ব, সংঘাত, বিশ্বাসঘাতকতা এগুলি ছিল। ব্রুটাসের মতো চরিত্র হঠাৎ উদয় হওয়া কোনো চরিত্র নয়। এটাও পৃথিবীতে নানা সময়ে বারবার আবির্ভাব ঘটেছে। 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতি একটি নতুন দিকে যাচ্ছে। এই রাজনীতির গন্তব্য কোথায় তা নিয়ে নানা আলোচনা, সমালোচনা, চায়ের দোকান থেকে শুরু করে যমুনা, কোথাও এ নিয়ে কথার কোনো শেষ নেই। কারণ বাজারের চিঠির এই পর্ব এবং সামনের পর্বগুলোতে আমরা বোঝার চেষ্টা করব বাংলাদেশের রাজনীতি আসলে কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। প্রথম যেটা আসলে রাজনীতিতে যেটা একটা নতুন দিক দেখা গেল 5 তারিখের পরে, যে বিএনপি জামাত এক ধরনের প্রতিযোগিতায় বা প্রতিদ্বন্দ্বিতায় আবির্ভূত হয়েছে। আমরা যদি এটা দেখি যে বিএনপি এবং জামাতের মধ্যে এক ধরনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। জিয়াউর রহমানের শাসনামলে ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়, যে কারণে জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতি করার সুযোগ পায়। 1991 সালে আমরা যেটা দেখেছি যে জামাতের সমর্থনে বিএনপি সরকার গঠন করে। তারপর অবশ্য দ্রুতই জামাত আবার বিএনপির পতনের যে আন্দোলন হয় সেটাতে আওয়ামী লীগের সঙ্গে মিলে অংশ নেয়। রাজনীতির ইতিহাসে এগুতে থাকে এবং এক পর্যায়ে আমরা 4 দলের জোট তৈরি হতে দেখি। সেই জোটে জামাত একটা অন্যতম প্রধান দল ছিল। 2001 সালে বিএনপি এবং জামাত মিলে সরকার গঠন করে। জামাতের 2 জন মন্ত্রিসভায় অংশ নেয়। কিন্তু এরই মধ্যে ওয়ার অন টেরর যে ঘটনাটা ঘটে, এটা আসলে পুরো বিশ্বে রাজনৈতিক যে ব্যবস্থাপনা, এটা একটা বিরাট ঝাঁকুনি দেয়। বাংলাদেশেও আমরা এর কিছু প্রভাব দেখতে পাই এবং এরই ধারাবাহিকতা একসময় বিখ্যাত 1/11-এর ঘটনা ঘটে। তবে আমরা যেটা দেখি যে 2008 সাল পর্যন্ত বিএনপি এবং জামায়াতের সম্পর্ক এক ধরনের সরলীকরণের মধ্য দিয়ে গিয়েছে। নানা মতভেদ যে ছিল না তা নয়, তবে তাদেরকে খুব ভালো মিত্রই তখন মনে হতো। 2008 সালের শেষ দিকে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এবং 2009 সাল বা এর পরবর্তী সময়ে আমরা যখন যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নিতে দেখি আওয়ামী লীগ সরকারকে, তখনই আসলে বিএনপি জামাতের যে দূরত্ব সেটা স্পষ্ট হয় প্রথমবারের মতো। কারণ তখন আমরা যেটা দেখি যে জামাতের প্রায় সব শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয় এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়। কিন্তু এই যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে বিএনপি সেভাবে শক্ত কোনো অবস্থান নেয়নি। আমরা জামাত শিবিরকে মাঠে তাদের সর্বশক্তি প্রয়োগ করতে দেখি এবং কয়েকশো জামাত শিবির কর্মী তখন নিহত হয়, গুম হন অনেকে। 2014 সাল পর্যন্ত এক ধরনের ধারাবাহিকতা ছিল জামাত শিবিরের আন্দোলনে, কিন্তু পরে তারা দুর্বল হয়ে যায় এবং একই সঙ্গে বিএনপিকেও আমরা মাঠে ওইভাবে আর কঠোর কোনো আন্দোলনে দেখিনি। টুকটাক আন্দোলন সবসময় হয়েছে। তারপর আমরা 2018 সালে নির্বাচনে দেখলাম জামাত দানের শীষ প্রতীকে জামাতের কয়েকজন নেতা অংশ নেন। তবে সে সময় আসলে যেটা দেখা গেছে যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে ঐক্যফ্রন্ট হয়, সেখানেই বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেয় এবং যেটা সবাই জানে যে রাতের বেলা ভোট হয়ে যায় এবং জামাতের কোনো প্রার্থী পাশ করতে পারে না। বিএনপি খুব ইতিহাসে সর্বনিম্ন সংখ্যক এমপি পাশ করে। রাজনীতি তার নিজস্ব গতিতে এগুতে থাকে, কিন্তু অন্তত প্রকাশ্যে বিএনপি জামাতের মধ্যে খুব বেশি যে যোগাযোগ আমরা আর দেখিনি। তবে আমরা যেটা বুঝতে পারি যে আন্দোলন সহ নানা ইস্যুতে পর্দার আড়ালে তাদের মধ্যে এক ধরনের যোগাযোগ ছিল। তারপরে 5ই আগস্টের আগে একটা বড় আন্দোলন হলো এবং স্বৈরাচার সরকারের পতন আন্দোলনে জামাত, বিএনপি সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। ছাত্র নেতারা এতে নেতৃত্ব দেন, যাদের রাজনৈতিক পরিচয় মুখ্য হয়ে ওঠেনি কখনো। তো আমরা যেটা দেখেছি যে 5ই আগস্ট শেখ হাসিনার পলায়নের পর একটা নতুন পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে এবং এটা একটা অভিনব পরিস্থিতি। আমরা দেখেছি ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন সরকার গঠিত হয়, এরপর কয়েকদিন বিএনপি এবং জামায়াতের মধ্যে যে প্রথম যে জিনিসটা নিয়ে প্রতিযোগিতা তৈরি হয়, সেটা হচ্ছে সরকারি প্রশাসনে বিভিন্ন পদে নিয়োগ নিয়ে। এবং আমরা যেটা দেখেছি যে বিএনপি এবং জামায়াতের বিশেষ করে কর্মী সমর্থকরা প্রশাসন, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে নিয়োগ নিয়ে একে অপরের বিরুদ্ধে নানা রকম মন্তব্য করতে থাকে। এবং এক পর্যায়ে আমরা যেটা দেখলাম যে জামাত নেতারা বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজির বিরুদ্ধে নানা বক্তব্য দেয়। উল্টো বিএনপি যেটা জবাব দেয় যে 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে জামাতের যে ভূমিকা, সেটার প্রশ্ন সামনে নিয়ে আসে। আরও কিছু ঘটনাও পর্দার আড়ালে ঘটে।
এবং সব মিলিয়ে আমরা দেখি যে বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দেখা যায়, যেটা আমরা দেখতে পাই যে নির্বাচন কবে হবে, স্থানীয় সরকারের নির্বাচন আগে হবে না পরে হবে, বর্তমান সরকারের মেয়াদ কতদিন হবে, এ নিয়ে বিএনপি এবং জামায়াত নেতাদের মধ্যে প্রকাশ্য মতবিরোধ দেখা দেয়। কিন্তু পর্দার আড়ালে আসলে বেশ কিছু প্রশ্ন রয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হবে, যেমন এখন অনেকেই মনে করছেন নির্বাচন হলে বিএনপি হয়তো জয়ী হবে, যদিও আসলে রাজনীতিতে কোনো কিছুই নিশ্চিত করে বলা যায় না। এখানে অনেক নাটকীয় ঘটনা ঘটে। আমরা যেটা দেখেছি যে 1991 সালে যখন প্রায় সবাই মনে করতো যে আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হবে, কিন্তু সেই নির্বাচনে বিএনপি জয়ী হয়েছিল। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যে বিএনপির শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী ওইভাবে এখন পর্যন্ত নেই। তো সেই প্রেক্ষাপটে জামাতের অনেক নেতারা মনে করেন যে জামাত বিরোধী দল হোক, এটা বিএনপি চায় না। এটা নিয়ে আসলে তাদের মধ্যে এক ধরনের তীব্র মতবিরোধ রয়েছে। আরেকটি যেটা বড় প্রশ্ন, যে বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে এটা স্পষ্ট করা হয়েছে যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে একটা সর্বদলীয় সরকার হবে, তারপরে তাদের যে জোট সঙ্গী বা যুগপৎ আন্দোলনের সঙ্গী তাদের নিয়ে নির্বাচনে অংশ নিবে। এটা বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে যে জামায়াতের সঙ্গে বিএনপির কোনো রকম জোট হচ্ছে না, কিংবা বিএনপি ক্ষমতায় গেলেও জামাত সেখানে অংশ হচ্ছে না। সেটা একটা মতবিরোধের বড় জায়গা। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী আন্দোলন সহ বেশ কিছু ইসলামী দল নিয়ে এক ধরনের জোট করার চেষ্টা করছে, এবং ওই দলগুলোকে আবার বিএনপিও তাদের জোটে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। তো এটাও আসলে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা তৈরি করছে তাদের মধ্যে। জামাতের এক নেতার সঙ্গে আমার সম্প্রতি কথা হচ্ছিল, তিনি যেটা বলছিলেন যে আগামী দিনগুলোতে জামাতের জন্য হয়তো একটা নতুন বাস্তবতা অপেক্ষা করছে, যে 15-16 বছর তারা এক ধরনের বাস্তবতার মধ্যে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন বিএনপি ক্ষমতা আসলেও তাদেরকে এক ধরনের নতুন নয়া বাস্তবতার মুখোমুখি হতে হবে। তবে একটা বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন, যে জামাত বিএনপির যে প্রতিযোগিতা, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা না থাকবেই। এবং এটা যদি আসলে জেনুইন প্রতিযোগিতা না হয়, তাহলে অতীতে আমরা যেটা দেখেছি জাতীয় পার্টি এক ধরনের ডামি বিরোধী দল হয়েছে। এবারও হয়তো সেটা হতে পারে, সেটা তো কেউ চায় না। তবে আবার বিরোধী দল বা রাজনৈতিক দলগুলোর মধ্যে সশস্ত্র সংঘাত হোক, রক্তারক্তি হোক, হানাহানি হোক, এটাও চায় না অনেকেই। তো আমরা যেটা দেখছি যে বিএনপি এবং জামায়াতের নেতাদের মধ্যে আবার অনেকে মনে করেন যে এই ধরনের একটা যোগাযোগ থাকা উচিত, যেন সেটা সংঘাতের পর্যায়ে না যায়। আমরা পাবনাতে দেখেছি বিএনপি এবং জামাতের কয়েকজন নেতার উপর বিএনপি নেতাকর্মীদের হামলা, এবং এর প্রেক্ষাপটে বিএনপির হাইকমান্ড তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এটা অবশ্য সংঘাত যাতে সংঘর্ষ ছড়িয়ে না পড়ে বা সংঘর্ষের দিকে না যায়, সেদিকে একটা ইঙ্গিত দেয়। জামাতের আর বেশ কিছু অভ্যন্তরীণ সংকটও রয়েছে, যেমন একটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন তাদের ভূমিকার প্রশ্ন। আমি যতদূর জানি জামাতের শীর্ষ নেতাদের কেউ কেউ এই প্রশ্নে, বিশেষ করে মুক্তিযুদ্ধকালীন রাজনৈতিক ভূমিকার প্রশ্নে দুঃখ প্রকাশের পক্ষে, এবং তারা নিজেদের মধ্যে নিয়ে আলোচনা করেছে। কিন্তু জামায়াতের সংখ্যাগরিষ্ঠ নেতারা কি এ ব্যাপারে একমত হবেন, এটা আসলে উত্তর দেওয়া খুবই দুরূহ, কারণ মুক্তিযুদ্ধকালীন অপরাধের ভূমিকার জন্য অভিযোগে তাদের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, এবং তারা আসলে শুরু থেকেই এ নিয়ে এখন পর্যন্ত কার্যকর কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। আরেকটা হচ্ছে জামাত ক্রমশ বেশি শুধু রাজনৈতিক দলে পরিণত হচ্ছে কিনা, এটা নিয়েও জামাতের ভেতরে এক ধরনের প্রশ্ন রয়েছে। সব মিলিয়ে সামনের দিনগুলো আসলে এই জামাতের জন্য একটা অনেক চ্যালেঞ্জিং, এবং যেটা বলা হচ্ছে যে জামাত একটা নতুন বাস্তবতার মুখোমুখি হবে। এরই প্রেক্ষাপটে আমরা যেটা দেখছি যে জামাত এক ধরনের প্রস্তুতি নিজেদের মধ্যে শুরু করেছে, যে সারা দেশেই তারা এক ধরনের নির্বাচনী প্রস্তুতি শুরু করছে, এবং এরই মধ্যে অনেকগুলি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে। যদিও আসলে যেটা বোঝা যায় যে এটা এক ধরনের প্রচারণার জন্য এই প্রার্থীদের দেওয়া হয়েছে, পরে অবশ্য হয়তো সেটা কিছুটা পরিবর্তন হতে পারে, বা কোনো জোটে যদি তারা যায় সেক্ষেত্রে এসব প্রার্থীদের অনেকেই হয়তো আর নির্বাচনও করবেন না। তবে একটু আগে আমি যেটা বলছিলাম যে নতুন বাস্তবতার জন্য জামাত নিজেদেরকে প্রস্তুত করছে বলেই মনে হচ্ছে। আরেকটি যেটা বড় বিষয়, আমরা এরই মধ্যে দেখলাম যে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। রাজনৈতিক দল তো এখানে সকাল বিকালই হয়, সুতরাং এটা হয়তো যদি সাধারণ কোনো রাজনৈতিক দল হতো এটা বড় কোনো খবর হতো না। কিন্তু আমরা যেটা দেখছি যে ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম আলোচিত মুখ নাহিদ ইসলামের নেতৃত্বে এই দল এসেছে, এবং যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তারা এই দলের বিভিন্ন পদে রয়েছেন। এখন সামনের দিনগুলি এই দলটার কেমন হবে সেটা আসলে আজকে খুব বেশি বিস্তারিত আলোচনা না করে আমি যেটুকু সংক্ষেপে বলতে পারি। একটু আগে লেখক কলামিস্ট
মহিউদ্দিন আহমেদের একটা আলোচনা শুনছিলাম, তিনি যেটা বলছেন যে দুটা বিষয় এখানে মুখ্য ভূমিকা রাখবে। একটা হচ্ছে তারা সারা দেশে তাদের সংগঠনকে বিস্তৃত করতে পারে কিনা, আরেকটা হচ্ছে যে যোগ্য এবং দক্ষ প্রার্থী মনোনয়ন দিতে পারে কিনা। এই দুটা যদি তারা করতে পারে এবং নির্বাচনে কালো টাকা এবং অস্ত্রের প্রভাব যদি কম থাকে, উল্লেখযোগ্য হারে কমানো যায়, সেক্ষেত্রে এই দল ভালো করতে পারে বলেও মহিউদ্দিন আহমেদ মনে করেন। তো এখন যেটা আমরা দেখছি যে রাজনীতি তো কোনো খুব সহজ সরল জিনিস না। ওই যে পিথাগোরাসের এটা কথা আছে, জ্যামিতি শেখার সহজ সরল কোনো পথ নেই। তো রাজনীতিতেও আসলে এসেই সফলতা পাওয়ার কোনো মানে ওইভাবে কোনো ম্যাজিক নেই আর কি রাজনীতিতে। কিন্তু তারা যদি দীর্ঘদিন লেগে থাকে, বাংলাদেশের রাজনীতিতে একটা শূন্যতা তো রয়েছেই। এটা বলা হয়ে থাকে যে রাজনীতি শূন্যতাকে ঘৃণা করে। তো এই যে শূন্যতা, এটা যদি কাটাতে হয় তাহলে কেউ না কেউ তো সেই জায়গা নিতে পারে। তো সেই নতুন দলটি সেই জায়গা নিবে কিনা, এটা একটা বিরাট প্রশ্ন। আমি ভারতীয় সাংবাদিক অর্কদেবের একটা পোস্টের অনেকটা অনুকরণে লিখেছিলাম যে নাহিদরা কি তাদের বাড়ি খুঁজে পাবেন কিনা। আসলে বাংলাদেশের রাজনৈতিক দল অনেক, কিন্তু এসব দলের বিরুদ্ধে আবার নানা রকম অভিযোগ আমরা গত 53 বছরে শুনেছি। সেই অর্থে সব মতের মানুষ বা সর্বজন একটা ছাতার নিচে আসবে সেরকম রাজনৈতিক দলেরও এখানে অভাব রয়েছে। আমরা রাজনীতিবিদদের অর্থ পাচার সহ নানা রকম অপকর্মে জড়াতে দেখেছি। নতুন দলের জন্য এটাও একটা বড় চ্যালেঞ্জ যে তারা যেন কোনো ধরনের অপকর্মে নিজেদেরকে না ঝরায় এসব দলের নেতাকর্মীরা। আরেকটা বিষয় আমরা যেটা দেখতে পাবো যে নির্বাচন কেন্দ্রিক তাদের এক ধরনের প্রস্তুতি থাকবে এবং কিভাবে নির্বাচনী কৌশল নির্ধারণ করেন, তারা কি বিএনপির সঙ্গে কোনো জোট গঠন করেন কিনা, অথবা জামায়াতের সঙ্গে কোনো জোট গঠন করেন কিনা, অথবা অন্য দলগুলোর সঙ্গে জোট গঠন করেন কিনা, বা নিজেরা একা নির্বাচনে লড়েন কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। তবে নাহিদ ইসলামদের এই রাজনীতি নিয়ে আমাদের সামনের পর্বে আরও বিস্তারিত আলোচনা থাকবে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।